টিলা চৌধুরী প্রধান অতিথির বক্তব্য দিচ্ছে জাতীয় সংলাপ জুলাই বিপ্লব ও বিশ্ব মানচিত্রে বাংলাদেশ নিয়ে। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে 17 অক্টোবর শুক্রবার। আমাদের ফ্রাস্ট্রেশনের কথা আমি দেখেছি, সবাই ফ্রাস্ট্রেটেড, হতাশ, অ্যাংরি। আমরা কি করতে পারতাম, কি করতে পারিনি, এগুলি নিয়ে অনেক কথা হয়েছে। একজন বলেছেন যে আপনার অগস্টের অভ্যুত্থানটা বিপ্লব নয়, কারণ এখানে কোনো আদর্শ আদর্শগত কোনো অবস্থান ছিল না। এবং সত্যি কথা বলতে কি, এই বিপ্লবটা আপনার কোন একটা দলে বা কোন একটা নেতৃত্বে তারা হয়নি। এটা একটা স্বতঃস্ফূর্ত অভ্যুত্থান বলেন, আমি এটাকে বিপ্লব করি, কারণ এখানে কিন্তু আপনার আদর্শের কথা আছে, নাই যে সেটা আলাপ করার আগে আমি একটু বলতে চাই যে আমাদের সমস্যাটা কি কোথায় এসে, আমরা এখানে কেন এখানে এসে পড়ছি। আমি বাংলাদেশের ভবিষ্যৎ যেটা দেখছি, এখন যে সংকটে আমরা আছি, আমি দেখছি যে হয় আমরা ঘুরে দাঁড়াবো অথবা আমরা অন্ধকারে তলিয়ে যাব। প্রথমবার শুরু করতে চাই আমি আমাদের এই 54 বছরের ইতিহাসে অল্প করে। সেটা হলো যে আমরা মুক্তিযুদ্ধ করেছি, কিন্তু মুক্তিযুদ্ধ করার আগে বা পরে যে একটা রাজনৈতিক কমিউনিটি বা যেটাকে আমরা বলি রাজনৈতিক সমাজ গঠন করতে হয়, সেই সমাজ গঠন করার আগে সেই সমাজটা আপনার দল, মত, ধর্ম সব কিছুর ঊর্ধ্বে উঠে একটা এলাকার জনগোষ্ঠী একত্র হয়ে ঠিক করে তাদের আত্মপরিচয়, আইডেন্টিটি। আমাদের আইডেন্টিটি ক্রাইসিস আছে, খুব সিভিয়ার আইডেন্টিটি ক্রাইসিস, এবং আমরা সেই আইডেন্টিটি ক্রাইসিসটা আমাদের কিন্তু অনেকটা ইনডিউস করেছি আপনার মুক্তিযুদ্ধের যে সময়ের ঘটনা, যেভাবে মুক্তিযুদ্ধ হয়েছে, যেভাবে ভারত এটাকে পরিচালিত হয়েছে এটার ভিতর থেকে। এবং মুক্তিযুদ্ধের পরবর্তী পর্যায়ে আমরা দেখেছি শেখ মুজিবুর রহমান যেটা আপনার একটা গোল্ডেন অপরচুনিটি হারিয়েছেন, সেটা হলো যে তিনি বিসমিল্লাহ গ্রহণ করেছেন, তিনি আমাদের সমাজকে ডিভাইড করে দিয়েছেন। ওনার যে ফিরে আসার পরে জানুয়ারি মাসে যে উনি একটা অ্যাড্রেস করেছিলেন, সে অ্যাড্রেসটাতেই কিন্তু প্রথম দিন আমি বুঝতে পেরেছিলাম যে আমাদের দেশ ডিভাইডেড হয়ে গেছে। উনি বলেছেন আওয়ামী লীগ দেশ স্বাধীন করেছে, আমরা দেশ স্বাধীন করেছি। আমরা তখন 7 কোটি জনগণ, 7 কোটির মধ্যে কর্নেল অলি বলছিলেন যে 1,10,000 আমরা মুক্তিযুদ্ধ করেছি। 11টা সেক্টর ছিল, 11টা সেক্টরে 10,000 করে মুক্তিযুদ্ধ ছিল। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ গেছে আমরা আউটসাইড দিস ব্যারাকপুরা, কিন্তু বাকিরা তো আমরা সশস্ত্র সংগ্রামে যোগদাই নাই, আমরা মুক্তিযুদ্ধকে সাপোর্ট করেছি। কিন্তু এই কথাটা বলা যে আওয়ামী লীগের দেশ স্বাধীন করেছে এবং আমরা কেউ না স্বাধীনতা বিরোধী, স্বাধীনতার পক্ষের শক্তি, এই ভূতের দ্বারা তাড়িত হয়ে আজকে আমরা এই পর্যায়ে এসে পৌঁছেছি। এবং ভারতের যে আপনার ভারতকে বাদ দিলে আমরা কিন্তু বাংলাদেশের পলিটিক্সটা বুঝতে পারবো। ভারতের যে আপনার ডক্ট্রিন, যেটা ইন্দিরা ডক্ট্রিন ছিল, যে আমরা এই ইন্ডিয়ান ওশান এলাকাতে এখানে ভারতের যেটা একটা নেহেরু তার ডিসকভারি অফ ইন্ডিয়া তো বলেছে, উনি অবশ্য আরো অনেক বড় পরিসরে বলেছেন কালচারাল ইন্ডিয়া, সেটা বাদ দিয়ে ইন্দিরা গান্ধী বলেছেন মন্ডল ডক্ট্রিন, যে আপনার ইন্ডিয়ান ওশানে এই আশেপাশে যে সমস্ত ইয়েগুলি আছে তারা ইন্ডিয়ান ইনফ্লুয়েন্স এবং
ডমিনেশন থাকবে। Besides the ইন্দিরা ডক্ট্রিন, ভারতের একটা নিরাপত্তা এটার সঙ্গে জড়িত। নিরাপত্তাটা কি? তাদের সেভেন সিস্টার। এই সেভেন সিস্টারকে নিয়ে তাদেরকে মাথা ব্যথা, তারা এটাকে যে কোনো উপায়ে আমরা একটা সমুদ্র বন্দর তাদের দরকার। কিন্তু এখানে ভারতের পলিসির মধ্যে যেটা ভুল আমি মনে করি, যে তারা বাংলাদেশের সঙ্গে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে পারে এবং বন্ধুত্বপূর্ণ দরকার বলে করে, কিন্তু আপনার যেটা জিয়াউর রহমানের আপনার স্বপ্ন ছিল সার্ক, যে আমরা সাউথ এশিয়ান আইডেন্টিটি, আমরা একটা আসিয়ানের মধ্যে একটা রিজিওনাল গ্রুপ, তাই কিন্তু ট্রানজিটের কোনো সমস্যা ছিল না, কারণ একটা দেশের মধ্যে আর একটা দেশ যেতে পারে, তাদের মাল পরিবহন করে আর একটা দেশ। এই ইউরোপে আপনার ইউরোপিয়ান ইউনিয়নই হলো সবচেয়ে প্রথম এবং প্রকৃষ্ট এক্সাম্পল। কিন্তু ইন্ডিয়া এখানে যেটা করলো সেটা হলো যে তারা আধিপত্য বিস্তার করতে চাইল। যারা এমন সরকার ওখানে চাইব যে সরকার শুধু আমাদের স্বার্থটা দেখবে, তাদেরকে আমাদেরকে কোনো রকম সার্বভৌমত্ব বা সম্মান দেখানোর প্রয়োজন নাই। এই বিপ্লব আমি এই জন্য বলছি, আমি ছোট্ট করে একটু বললাম, বিপ্লব আমি এই জন্য বলছি যে এই অগস্ট বিপ্লবে কিন্তু একটা মেসেজ ভেরি লাউড অ্যান্ড ক্লিয়ার, সেটা হলো আমরা ইন্ডিয়ান আধিপত্য মানব না। আমরা ইন্ডিয়ার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করব, কিন্তু ইন্ডিয়ান আধিপত্য বা যেটাকে বলে দাদাগিরি, বিপ্লব দ্বারা কিছু, এটা আমরা সহ্য করব। দিস মেসেজ ইজ ক্লিয়ার বাই দ্য ইয়াং জেনারেশন, যারা এই মুভমেন্ট ছিলেন এবং আমরা আমজনতা ছিলাম। দ্বিতীয় মেসেজটা তারা যেটা দিয়েছে এই বিপ্লবে, সেটা হলো যে আপনার এখানে ফ্যাসিবাস কায়েম করতে দেব না। তৃতীয় মেসেজ হলো যে আমরা মুক্তিযুদ্ধের যে স্বপ্ন ছিল, যে আমরা একটা মানবিক রাষ্ট্র করব, কল্যাণ রাষ্ট্র করব, আইনের শাসন থাকবে এবং আপনার এখানে একটা গণতন্ত্র থাকবে, সেইটাকে আমরা আবার পুনঃপ্রতিষ্ঠিত করব। সুতরাং যারা আপনার এই মুক্তিযুদ্ধ আর 24কে নিয়ে ঝামেলা বাঁধাতে চায়, আমার মির্জা ফখরুল সেদিন বলেছে, আপনার নাম বলে ফেললাম, তো উনিও সেদিন বলেছে যে মুক্তিযুদ্ধকে খাটো করা হচ্ছে 24-এর দ্বারা। এখানে তো কোনো কনফ্লিক্ট নাই, আমি মনে করি না কোনো কনফ্লিক্ট আছে। সেই স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য, নতুন রাষ্ট্র গঠনের জন্য এই বিপ্লব। এখন বিপ্লব হাতছাড়া হয়েছে মনে হচ্ছে, পুরোপুরি যদিও আমি এগিয়ে করছি না, কিন্তু হতাশা আমাকেও গ্রাস করেছে। কেন বিপ্লব হাতছাড়া হয়ে যাচ্ছে সেটা কেউ বলেছে, যেখানে একটা বিপ্লবী সরকার হওয়ার কথা ছিল, সেখানে আপনার ক্যান্টনমেন্টে বসে পলিটিক্যাল পার্টির উপস্থিত ছিল, পলিটিক্যাল পার্টির রিপ্রেজেন্টেটিভরা ওখানে ছিল, তাহলে আর্মিকে দোষ দিয়ে লাভ নাই। আর্মি, পলিটিক্যাল পার্টির রিপ্রেজেন্টেটিভ এবং এই ছাত্রদেরকে যারা গাইড করেছে, কিছু কিছু লোক যারা উপদেষ্টা মন্ডলীতে আছে, তারা তাদেরকে মিসগাইড করে এটাকে 72-এর সংবিধানের ভিতরে নিয়ে গেছে। এবং এই 72-এর সংবিধানে যা আপনি যত কর্তব্য, আমরা কিন্তু প্রথম থেকে, যদিও প্রফেসর ইউনুস ওনার নিজের উপদেষ্টা মন্ডলী আছেন, অনেকেই আছেন, কিন্তু আমরা চেষ্টা করেছি, আমরা অনেক সময় আপনাকে নোট পাঠিয়েছি যে আপনি বিপ্লবী সরকার গঠন করতে পারেন না, এটা একটা ভুল। দ্বিতীয় ভুলটা যেটা উনি করেছেন সেটা হলো যে উনি একটা গণপরিষদের একটা নির্বাচন দেন নাই। ওনার উচিত ছিল যে আমি গণপরিষদের নির্বাচন দেব, আপনারা সংবিধান প্রয়োগ করেন। লিডারশিপের আপনার প্রথম ক্রাইটেরিয়া হলো প্রজ্ঞা, সততা, সাহস এবং বিশ্বাস এবং দেশপ্রেম, যে কোনটা আমার দেশের জন্য ভালো। আমার 72-এর সংবিধানকে আমার নতুন করে
করে ঢেলে সাজাতে হবে। মানে ৭২-এর সংবিধানটাকে ফেলে দেওয়াটাই উচিত ছিল, যেটা হয় নাই। কারণ শেখ হাসিনা রাজ্জাকে আছেন না, আপনি বলেছেন তো যে শেখ হাসিনা যেদিন পালিয়ে গেছেন সেদিন উনি সব বিলন্ত সঙ্গে করে নিয়ে গেছেন। ওটাকে আপনারা জুড়িয়েছেন কিসের জন্য? এই যে চক্রান্তটা হলো আপনার ক্যান্টনমেন্টে বসে, এই চক্রান্তের জন্য আমরা এই বিপদে পড়ে গেলাম। যে আমরা বসে আমরা কিনা কুল রাখি। আপনি সংবিধানের আন্ডারে নিয়েছেন, শপথ নিয়েছেন, আপনি সেই সংবিধানকে আপন করতে চাচ্ছেন। আবার আপনি বলছেন যে আমি জুলাই সনদকে সংবিধানের উপরে স্থান দিতে হবে। আমাদের বিপ্লব যারা করেছে তারা যেটা চাচ্ছে, তো কন্ট্রাডিকশন তো এখানে এসে গেছে, প্রচন্ড ভাবে এসে গেছে এখানে। এই গণপরিষদের নির্বাচনটা যদি দিলে, যেটা আপনার ফ্রান্সের ফিফথ রিপাবলিক, যেটা ফ্রান্সের এখন চলমান সংবিধান, সেই সময় আপনার খেয়াল আছে যে ফ্রান্সে আপনার খুবই আপনার রাজনৈতিক অস্থিতিশীলতা চলছিল, তাদের পার্লামেন্টারি সিস্টেমটা কাজ করছিল না। কারণ ফ্রান্সে তখন আলজেরিয়ানরা মুক্তিযুদ্ধ করছিল স্বাধীনতার জন্য, যেটা ইনফ্যাক্ট এসে পড়েছিল ফ্রান্সের সৈনিকদের ভিতরে, মানে আর্মির ভিতরে। তখন ফোর্থ রিপাবলিক নিজে থেকে তাদের গভর্নমেন্ট রেজলিউশন করে ডিগল, যিনি আপনার ওয়ার হিরো ছিলেন, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের হিরো, রেজিস্ট্যান্স মুভমেন্টের লিডার, ওনাকে ডেকে নিয়ে এসে গভর্নমেন্টে হেড করে উনি বসে বললেন যে আমি কনভেনশন বানাবো কনস্টিটিউশন ফর্ম করার জন্য, প্লাস উনি একটা নিজে একটা কমিটি দিলেন মিস্টার ডেব্রি, যে তিনি একটা আপনার ফ্রেমওয়ার্ক করবেন। এবং এই দুটার সংমিশ্রণ, এবং বললেন যে পার্লামেন্টারি সিস্টেমে কিছু চলবে না, এখানে নতুন সিস্টেম লাগবে। পরে উনি গণভোটে বললেন এই কনস্টিটিউশন, এই কনস্টিটিউশন ফ্রান্সে এখনো চলছে। আনফর্চুনেটলি কতগুলি ইনসাইড ঘটনা এখানে টাইম বেশি নিয়ে ফেলছি, কিন্তু প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনি অত্যন্ত আপনার দূরদর্শী এবং আপনার ফার্স্ট সাইটের একজন লিডার ছিলেন। উনি কিন্তু বুঝেছিলেন যেখানে পার্লামেন্টারি সিস্টেম চলবে না। উনি কিন্তু মুজিবের বাদশাহের যে প্রেসিডেন্সিয়াল সিস্টেম সেটাকে পরিবর্তন করে ডেমোক্রেটাইজ করে উনি মাল্টি পার্টি সিস্টেম ইন্ট্রোডিউস করেছিলেন। এবং 91-এ যখন খালেদা জিয়া ক্ষমতা এসেছিল, আমি জানি এই কারণে যে আমরা তখন আমেরিকাতে দাঁড়ানো ছিলাম, আমার হাতে দিকে নিয়ে এসেছিলেন। এবং দেখুন আমার পরে আমি সত্যি প্রেসিডেন্ট জিয়ার সঙ্গে অনেকদিন, যাই হোক প্রেসিডেন্ট খালেদা জিয়াকে যখন আমার হাজবেন্ড বললেন যে দেখুন সাহেব, এদেশে কিন্তু পার্লামেন্টারি সিস্টেম চলবে না, আপনি আপনার হাজবেন্ড যেটা রেখে গেছে ওইটাকে আপনি একটু রিভার্সন করে ফেলেন। কারণ জিয়াউর রহমানের কনস্টিটিউশনটা ছিল সামওয়াট কন্ট্রোল ডেমোক্রেসি, আর আমাদের দেশে প্রেসিডেন্সিয়াল সিস্টেম মনে করে আইন করে প্রেসিডেন্সিয়াল সিস্টেম। The presidential system is as democratic as a parliamentary system of government. খালেদা জিয়া এবং জাতীয় ইয়েগুলি কিছু কিছু লোক কিন্তু গিভেন ছিল, কিন্তু আনফর্চুনেটলি যেটা এখনো বিএনপির মধ্যে আছে, বিএনপির মধ্যে ইনফিল্ট্রেশন হয়েছে যারা ওই পার্লামেন্টারি সিস্টেমের দরজাবাহী, ইন্ডিয়া যে কনস্টিটিউশনটা দিয়ে গেছে ওটাই কোরআন শরীফ, ওইটাকেই রাখতে হবে, ওই সেকুলারিজমের গুলি, ওইগুলির ভিতরে বিএনপি পড়ে গেল চক্করে, যে চক্কর এখন প্রকট হয়ে দেখা দিয়েছে আজকে। সুতরাং আপনার এই যে আমরা ঘটনা প্রবাহে যেখানে এসে দাঁড়িয়েছি, সেটা হলো যে প্রেসিডেন্ট উনি না দিলেন আপনার ওটাকে কি বলে গণপরিষদের নির্বাচন, উনি করলেন কতগুলি কমিশন। সেই কমিশন চা নাস্তা পানি খেয়ে 1 মাস 9 মাস ধরে আমাদের টাকা পয়সা ধ্বংস করে একটা সনদ করেছে, সেটার মধ্যে আপনার নোট অফ ডিসেন্টে ভরা। এবং এই নোট অফ ডিসেন্টগুলি যে মেজর পলিটিক্যাল পার্টিগুলি দিচ্ছে, সেগুলি সবগুলি আপনার ফ্যাসিলিজমকে পূর্ণ প্রতিষ্ঠা করবে। এইগুলি যদি আপনার সংবিধানের সংস্কার না হয় এবং জুলাই সনদ যদি আপনার
ভিত্তি না হয় তাহলে বাংলাদেশ একটা প্রচন্ড সংকটে পড়বে, নির্বাচন চলে যাবে, এদেশে আপনার সিভিল হওয়ার পর কোনো আপনার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। বিশেষ করে আমাদের ক্যান্টনমেন্টে যে সমস্ত ঘটনাগুলি ঘটছে, আপনি চিন্তা করে দেখেন যে ক্যান্টনমেন্টে আমাদের আর্মি আমাদের গর্ব, আমাদের দেশপ্রেমিক, আমরা সবসময় এটা শুনে এসেছি, বলে এসেছি, শ্রদ্ধা করেছি। কিন্তু সবচেয়ে বেশি খটকা লেগেছে আমার যখন বিডিআরের হত্যার পরে আর্মি সম্পূর্ণ চুপ করে রইল। আর্মির ভিতর থেকে শুনেছি 100 জন নাকি আপনার চাকরিচ্যুত করেছিল যারা প্রোটেস্ট করেছিল, কিন্তু সেভাবে কিন্তু আর্মি যখন সকল বিচারটা হলো বিডিআরে যে ডাল ভাতের জন্য নাকি বিদ্রোহ হয়েছে, যেটা বর্তমান সেনাপ্রধানও বলেছে যে ফুল স্টপ। তো উনি তো ফুল স্টপ দরকে, তো ফুল স্টপ তো উনি দিয়েছেন, কিন্তু ফুল স্টপ থেকে আমরা মানবো না তো। আর দ্বিতীয়ত আপনার রুল অফ ল কথা বলছি। রুল অফ ল আমরা সবাই জানি সুশাসনের জন্য এটা ওতপ্রোতভাবে জড়িত। ডেমোক্রেসি বলতে কিছু থাকে না যদি সেখানে রুল অফ ল না থাকে। ডেমোক্রেসি ইজ নট ডেমোক্রেসি দেয়ার ইজ নো রুল অফ ল। কারণ হিউম্যান রাইটস না থাকলে পরে নাগরিকের কোনো রকম পার্টিসিপেশন হয় না, নাগরিকের ডেভেলপমেন্ট হয় না, নাগরিক গভর্নেন্সে পার্ট দিতে পারে না, নাগরিক গভর্নমেন্টকে কোশ্চেন করতে পারে না। সুতরাং সেই রুল অফ ল ইজ এসেনশিয়াল। আপনি কি নমুনা দেখাচ্ছেন? আপনি বলছেন যে আপনার যে সমস্ত লোকদেরকে বিচার বিভাগ আপনার পাঠিয়েছে, অ্যারেস্ট ওয়ারেন্ট পাঠিয়েছে, আপনি তাদেরকে হ্যান্ড ওভার করছেন না এখন পর্যন্ত, এবং বলছেন যে আমি তাদেরকে আলাদা করে রেখে দেবো সেফ হাউসে। কেন সেফ হাউসে রাখবো? এবং আপনার এই বৃহৎ দলের লোকজনকে কেউ বলছে যে কেন খালেদা জিয়া আর শেখ হাসিনাকেও তো আপনার স্পেশাল জেলে রেখেছিল টাকা দেওয়ার সময়। তারা ওই যে পার্লামেন্টে আপনার করেছিল, দুজনকে রেখেছিল। খালেদা জিয়া শেখ হাসিনা যা খুনি জেনারেলগুলি তারা কি এক নাকি? খালেদা জিয়া বেগম জিয়া যখন একটা কোনো সময় অ্যারেস্ট হয়েছিল, ওরা অ্যারেস্ট হয়েছিল পলিটিক্যাল রিজনে, আর এরা অ্যারেস্ট হয়েছে আপনার খুনের দায়ে, ক্রিমিনাল। আপনি বলছেন আমি তাদেরকে দিব না, আর তারা ওইখানে বসে থাকবে, ওইখানে থেকে কোর্টে হাজিরা দেবে, ওইখানে থেকে। তাহলে রুল অফ লটা কোথায় দেশে আপনার? আপনি যদি এই যে মুখোমুখি দাঁড়িয়েছে আপনার সিভিল গভর্নমেন্ট অ্যান্ড দি মিলিটারি, you know it's the head of the civil government. Military is supposed to be under the civil government, and military is supposed to carry out the order of the civil government. সেখানে আপনার জেনারেল ওয়াকারুজ্জামান এখন পর্যন্ত উনি বলছেন যে আমি কোর্টের অর্ডার মানি না। কোর্টের অর্ডার যদি না মানে আপনার একটা গ্রুপ প্রতিষ্ঠা, তাহলে আপনার সেখানে গণতন্ত্র, সুশাসন এবং আইনের শাসনের কি ভবিষ্যৎ হতে পারে? আমি জিজ্ঞাসা করতে চাই আপনাদের। দেশদ্রোহী এটা তো পুরাপুরি এইখানে যদি আমাদের, আমি অবশ্য অনেক বলেছি, আমাকে সবাই বলে যে আপনি বেশি কথা বলেন। বিএনপির একজন লোক আমাকে বলেছে আপনি না খুব আবল তাবল বকেন। আমি কি বলেছি আমি? বলে আপনি বলেছেন যে বিএনপি ক্ষমতায় আসলে 2 বছরও টিকতে পারবে না। আমি বলেছি তো 8 মাস আগে বলেছি, এখন আমি মনে করছি বিএনপি আসতেই পারবে না। আপনি বলেন যে আমি কি আপনার দল করি নাকি যে আপনি আমাকে বলবেন আমি কি বলবো? আমি তো আপনার দল করি না, আমি যে আমাকে সাপোর্ট করতাম, তার কাছে আমার মনে পলিটিক্স করেন না, সুতরাং আমি আপনাকে সাপোর্ট করি না। এখন আমার কথা হলো যে সালাউদ্দিন সাহেব আবার কালকে ট্রেড দিয়েছে প্রফেসর ইউনুসকে যে আর্মিকে আমরা তার সঙ্গে আমাদের সুসম্পর্ক বজায় রাখতে হবে। তার মানে কি? তাহলে কি বৃহৎ দলটার সঙ্গে আর্মির কোনো লেয়াজত হয়েছে, আঘাত হয়েছে, এবং ইন্ডিয়ার সঙ্গে আঘাত হয়েছে, এবং ইন্ডিয়ানরা বলছে যে তোমার কোন রকমের ক্ষমতা আসো, তারপরে তোমাদের ঘরে চেপে কেমন করে সাহায্য করতে হয়, আবার শেখ হাসিনাকে কেমন করে ফেরত দিয়ে আসতে হয় আমরা দেখাই দিব। আমি একজন বিএনপি লিডারকে বলেছি, আপনারা যে কাজে পা দিচ্ছেন জানেন আওয়ামী লীগকে তো আপনারা চেনেন না,
আমার হাজবেন্ড একটা কথা বলেছিল, বলে তুমি আওয়ামী লীগকে চেনো না, অনেক আগে, তখন খালেদা জিয়া পাওয়ার এসছে বলে ওরা একদিন এই দেশে আবার ফেরত আসবে এবং আরো ভয়ঙ্কর ভাবে ফেরত আসবে, এবং এইবার যদি ফেরত আসে তাহলে এত ভয়ঙ্কর রূপে ফেরত আসবে যে আমাদের কল্পনার বাইরে, এবং এটা বিএনপির ঘাড়ে চেপে কিন্তু আসবে। এবং যেটা আমি বলেছি যে 1.5 বছর 2 বছর 2 বছরও লাগবে না, 1.5 বছরের মধ্যে সেই গভর্নমেন্টকে ফেলে দেবে। এবং এই আঘাতটা যে করেছে সেটা সালাউদ্দিনের কথা স্পষ্ট, আর্মির সঙ্গে কেন সিভিল গভর্নমেন্টের সুসম্পর্ক রাখতে হবে? আমি তো কর্মচারী। আর একটা প্রশ্ন আমাদের সবার করা উচিত, এই যে ডিজিএফআই, র্যাব, এদের লিগাল লোকাল স্ট্যান্ডিংটা কি? এরা কি আর্মি অ্যাক্টের আন্ডারে পড়ে? না তো, এটা তো প্রাইম মিনিস্টারের, সিভিলিয়ান গভর্নমেন্টের আন্ডারে, স্পেশাল পারপাস দেওয়ার ক্রিয়েটেড সিভিলিয়ান গভর্নমেন্টের আন্ডারে, তাহলে তো আর্মি অ্যাক্টে আসবে না তো। তুই কি করে করে যখন বলছে আমাদেরকে আইন শিখাচ্ছে যে তাদের নিলে পরে আর্মির মরা চলে যাবে? যখন খুন করেছিল ইয়ে করেছিল তখন মরা যায় নাই। আর একটা কথা হলো, দেখে আমাকে খুন করেছিল যখন এই যে জেনারেল করি পালিয়ে গেল, খুন করেছে একজন জার্নালিস্ট বলে আপনি একটা কমেন্ট করেন, আমরা শুনেন ভাই যে দেশে একটা সিটিং জেনারেল যার বিরুদ্ধে ওয়ারেন্ট বেরিয়েছে এবং আইএসপিআর এর লোক জেনারেল মির্জা, উনি বললেন যে সে তাকে পাওয়া যাচ্ছে না, সে নাকি বাড়ি থেকে বেরিয়ে কোথায় গেছে আর আসে না। সেই লোক কি করে ফ্যামিলি নিয়ে পালিয়ে গেল? বলছে যে আমরা জানি না সে কোথায় আছে। তার মানে যে দেশের একজন সিটিং জেনারেল যার এগেইনস্টে ওয়ারেন্ট বেরিয়েছে, সেই বউ বাচ্চা নিয়ে বর্ডার ক্রস করে চলে গেল, সেটা কি একটা রাষ্ট্র? সেই রাষ্ট্র তো ভঙ্গুর বহুদিন থেকে হয়েছে। আমি তো দেখতে পাচ্ছি এখন একদম এমন ভঙ্গুর অবস্থায় পৌঁছেছে যেটাকে অ্যারেস্ট করতে না পারলে পরে আপনি রাষ্ট্র টিকাতে পারবেন না। যারা এই কাজ করেছে এটা সম্মিলিত আওয়াজ সবারই তুলতে হবে যে nobody is above the law, not Wahhabism, not these journalists who have given our community. তারা কখনোই আইনের ঊর্ধ্বে নয়। এটা যদি আমরা এস্টাবলিশ করতে না পারি, আমাদের যে কোনো গভর্নমেন্ট নেক্সট আসবে, আমরা কোনো নাগরিক সেফ থাকবো না। আমরা সবাই ভয় পাবো এই বুঝে আমাকে গুম করলো, আমরা সবাই ভয় পাবো এই বুঝে আমাকে উঠিয়ে দিয়ে গেল। সুতরাং আমরা একটা সন্ধিক্ষণে এসে পৌঁছেছি। আমি মনে করি না যে জুলাই সনদ আপনার সাকসেসফুল হবে, এবং প্রফেসর ইউনিভার্সিটি কি পদক্ষেপ নেবে আমি জানি না। আমাকে একজন জিজ্ঞেস করেছিলেন যে প্রফেসর ইউনিভার্সিটি কি চিন্তা করছেন, আর আমি জানি না। উনি খুব দুর্বোধ্য চরিত্র, উনি কথা বলেন না, উনি হাসি, উনি ভালো বলেন না খারাপও বলেন, ভয় পেয়ে গেছে। তবে কি করে জানবো উনি কি বলছেন? উনি জানেন না, ওনারা আল্লাহ জানে উনি কি করবেন। কাজে উনি যে একটা বিপদে পড়েছে সেটা উনি টের পেয়েছেন, এবং বিএনপি সেই আর্মি চিন্তা করছে যে আমরা ক্ষমতায় দিয়ে তোমাকে বৈধতা দিব না, বৈধতা না দিলে পরে তোমাদের সবাইকে জেলে দেব। এইটাই হলো তাদের মূল। ওই যে লন্ডনে গেছিলেন উনি ওই জন্যই। ম্যাডাম একটা প্রশ্ন করতে পারি? বলেন। আপনি জুলাই সনদের কথা বললেন, তো এনসিপি যায় নাই। জুলাই সনদ হয়েছে মূলত এনসিপির জন্য, বিপ্লবীদের জন্য, কিন্তু তারা সাইনও করে না। তাহলে যদি অন্যরা বিএনপি হয়তো করবে, অবশ্যই করবে, করছে, জামাত করছে মনে হয়, তাহলে এনসিপি যদি না করে তাহলে এটা কি হবে? এটা এনসিপি না করলে কি হবে? হ্যাঁ, লিগ্যাল স্ট্যাটাস কি হবে, পলিটিক্যাল ইমপ্লিকেশন কি হবে? না, পলিটিক্যাল যেটা হবে যে সব দলের ঐক্যমতে এটা সাইন করতে হবে। আর যদি এনসিপি সাইন না করে, যদি এনসিপি বলে থাকে, এনসিপি কথা বলেছে যেহেতু এটা আইনি বৈধতা দেবে না, সেজন্য আমি সাইন করবো না। সুতরাং এনসিপি ইজ রাইট, এনসিপি ইজ কারেক্ট। তাহলে তো আবার সাইন করতে হবে জুলাই সনদ। চাইলে পরে করতে পারে, আইনি ভিত্তিতে করবে। এটা নির্ভর করে। জামাত সাইন করলো কেন? না না, জামাত সাইন করেছে, জামাতের কৌশল আলাদা, জামাতের কৌশল আলাদা, জামাত তো বিপ্লবী দল নয়।
ইয়ে করছে। আমরা ক্ষমতায় আপনার বিএনপি যা কাজ সেটা আমার ক্ষমতায় না যেতে পারলে একটা বিরাট চাপ নিয়ে আসবে, সেটা তো তারা বুঝতেই পারছে। তারা একটা পলিটিক্যাল দল, আর এনসিপি তো আপনার একটা বিপ্লবী দল, যেটা আমরা বিপ্লব করেছি সেই বিপ্লবকে রিপ্রেজেন্ট করে। এখন এটা আইনি ভিত্তি না দিলে তারা সাইন করবে না বলেছে। আইনি ভিত্তি যদি না দেয় তাহলে কিন্তু আপনার যে নির্বাচনটা হবে সেই নির্বাচনটা ঝুলে যাবে। কারণ আপনার সব চলে ইয়ে ছাড়া সেই নির্বাচন ব্যবস্থা যতই বলেছি বিশ্বের একেবারে ইয়ের মধ্যে থাকবে, ওটা হবে না। আর যদি আরেকটা জিনিস হলো যে আইনি ভিত্তি দেওয়ার ব্যাপারেও একটা জামাত আর বিএনপির মধ্যে তফাৎ আছে, গন্ডগোল আছে, এবং নানা রকম বিশেষজ্ঞ অনেক কিছু বলছে, আমি অনেক কিছু বুঝতে পারি না। সত্যি কথা বলে আমাদের যতটুকু আমাদের পলিটিক্যাল সায়েন্স একটু পরিচিত রয়েছি, বলছে যে দুইটা গণভোট হবে, একটা নোট অফ ডিসেন্ট ছাড়া, একটা নোট অফ ডিসেন্ট ছাড়া, এরকম জীবনের সুবিধা। আবার বলছে কি যে আপনার গণভোট হওয়ার পরেও যারা জিতবে তারা ওই নোট অফ ডিসেন্টগুলিকে তারা রিকনসিডার করবে। গণভোটের উপরে কিছু আছে নাকি? ওটা হলো ফাইনাল ডিসিশন, জনগণের ডিরেক্ট ইচ্ছার প্রতিফলন হলো গণভোট। এটা নিয়ে আপনার বিএনপি জামাতে করতে লাগবে, আর এনসিপি তো সাইনই করে। এখন আইনি ভিত্তিটা কিভাবে দিবেন? এই নোট অফ ডিসেন্ট সহ এই আইনি ভিত্তি দেওয়ার কি মানে আছে? কারণ এগুলো তো তারা কনসিডার করার জন্য একটা স্কোপ থেকে যাবে। কারণ আমরা তো আগে নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছিলাম, এবং তারা যেরকম আপনার এই যে আমাদের কনস্টিটিউশনাল বডিগুলি আছে না, দ্রুত মানবাধিকার সংস্থা, এগুলির অ্যাপয়েন্টমেন্ট বলা হয়েছিল যে আপনার কনস্টিটিউশনাল কাউন্সিল করবে, এটা তো বাধা দিয়েছেন, বলে প্রেসিডেন্ট করবে। প্রেসিডেন্ট তো ক্ষমতা দিয়েছে, এখন প্রেসিডেন্ট কিভাবে ইলেক্ট হবে তা তো বলে নাই। প্রেসিডেন্ট কি ইলেকট্রাল কলেজ দ্বারা ইলেক্টেড হবে, নাকি প্রেসিডেন্ট আগে তো দলীয় ভোটে হবে? তো দলীয় ভোটে হলে তো শুধু দলীয় প্রেসিডেন্ট, তো আগের অবস্থায় ফিরে গেলাম না আমরা। তো এটা হলো ব্যাক টু স্কোয়ার ওয়ান। এবং অচিরে আপনার আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে কেমন করে একটা আইনি ভিত্তি দেওয়া নেই, এটা নিয়ে গন্ডগোল লাগবে, এবং আপনি দেখবেন এ ওকে রাজাকার করবে, ওকে রাজাকার করবে, উই ব্যাক টু স্কোয়ার ওয়ান, এবং আপনার ইন্ডিয়া এই সুযোগ ছাড়বে না। Then election may not be held in February. জুড়ে যাবে, ফেব্রুয়ারি নাও হতে পারে। এটা আমার নিজের অ্যাসেসমেন্ট, আমি বলছি যে এটা ঝুলে যেতে পারে, কারণ ঐক্যমত্যের ভিত্তি না করতে হবে না। আর আপনার এই নোট অফ ডিসেন্ট সহ কেন রাজি হবে আপনার? রাজি হবে কেন? আরেকটা প্রশ্ন করি, যেহেতু আমরা আসলে অনেক কথা বলছি, আমার মনে হয় যে আমরা খুব শান্তিপূর্ণ অবস্থায় বাস করার মতো একটা দেশে মানে আরাম করে তত্ত্বায়ন করছি, কিন্তু আমার মনে হচ্ছে যে এই যে বাচ্চাদেরকে তাদের কোনো কথা না শুনে জুলাই সনদ স্বাক্ষর করা হচ্ছে, তাদের কোনো কথা না শুনে এটা তৈরি করালো, এরাও তো বলছে যে আমাদের সাথে প্রতারণা করছে। ওরা 3টা দাবি করছে, তার একটাও তার মানে নাই। তাহলে তার পক্ষে আমরা সিভিল সোসাইটি তো কিছু করছি না, আমরা তো মনে হচ্ছে পলিটিক্যাল লোকদের মতো আমরা ধান্দাবাজি করতেছি। আমরা যারা সিভিল আমাদের দেশে সিভিল সোসাইটি কোথায় আছে? যেমন আমি আমাদের কথা বলে যে আমরা এখানে কথা বলছি, আমাদের এখানে তো আমরা ঠিকই বলি, যতটুকু পারি। আমাদেরকে আর কিছু করার নাই। আমরা যে তুমি চলে গিয়ে চেয়েছে দেখলাম, আমার বলার কিছুই ছিল না। যদি এমন হয় আস্তে আস্তে যা করছে ইউনূস সরকার, এ তো সালাউদ্দিনরা তো ক্ষমতায় চলে আসলো, এরপর হাসিনা আসবে, তখন আমরা কি করবো? আমাদের কি এখন কিছু করার নাই? আমি একটু ভাবতে বলছি whether we can deconstruct or reconstruct the discourses. রিকনস্ট্রাক্ট করতে হলে যে এনসিপি যে লাইনটা নিয়েছে We should go. সেটাকে আমাদেরকে সাপোর্ট করতে হবে। এনসিপি যে তাহলে আমরা ডিসকোর্স ফরমেশনের জন্য না, আমরা ওইটা কারণ- পলিসি স্ট্র্যাটেজি করি। না, আপনি তো যদি পলিটিক্স মানে কি বাংলাদেশ সবখানে আপনার প্রেশার ক্রিয়েট করতে হবে, সেটা বিএনপির উপরে হোক, জামাতের উপরে হোক, আপনার তো অর্গানাইজ করতে হবে, আপনার দল লাগবে, আপনার লোকবল লাগবে। আমি আমাদের পিতাই আছি, আমরা তো ইন্ডিভিজুয়াল। সুতরাং এনসিপি যে লাইনটা নিয়েছে আমি মনে করি এটা কারেক্ট লাইন, যে সনদ আইনি ভিত্তি না দেওয়া পর্যন্ত নির্বাচন হবে না। আমরা আগেও বলেছি বিচার সংস্কার না করতে হবে না, কিন্তু মুস্তার কথা রাখেন নাই, উনি কিন্তু এখন পর্যন্ত বিচার বিভাগের সচিবালয় তৈরি হয়নি, বিচার বিভাগ কিন্তু এখনো
ইয়ে হয় না, আলাদা হয়নি এখন, আলাদা হলি না, প্র্যাকটিক্যালি হয় না, মানে আই ওয়াশ করছে। না রেকমেন্ডেশন আছে। আপনি ইলেকশনের সময় যদি বিচার বিভাগ যদি আমার না হয়, সচিবালয় না থাকে বিচার বিভাগে, মানে লোয়ার কোর্ট যদি আপনার এক্সিকিউটিভের আন্ডারে থাকে, তো আগের ইলেকশন হবে। লোয়ার কোর্ট যদি এক্সিকিউটিভের আন্ডারে থাকে, লোয়ার কোর্টের অনেক ব্যাপারে ধোঁয়াশা আছে। এই যে যেটা পলাশ বলেছে, আপনার নাম ধরে বলেছে যে আপনার 3 মাসের মধ্যে ইলেকশন দেওয়ার কথা, আপনার 72 কনস্টিটিউশনের আন্ডারে জানেন তো। তারপরে আপনি কেয়ারটেকার গভর্নমেন্টটা কি অনেকে বলছে, অনেকে বলেছে, প্রেসিডেন্ট বলেছে, জামাত বলেছে যে আমরা ইউনুসের আন্ডারে ইলেকশন করবো, এটা আনফেয়ার করবে। জন্য সংসদের অ্যাপ্রুভাল লাগে। হ্যাঁ, সংসদ করি আদালতের আদেশ আদালত আদেশ সংসদে অ্যাপ্রুভাল লাগবে না। আদালত আদেশ দিতে পারে, জিনিসটাকে লিগাল করতে হলে সংসদ লাগবে, সংসদ করি গণভোট করিয়ে। গণভোট হলো যখন আপনার রিভিউ হয়, তখন একটা জিও রহমান আপনার গণভোট দিয়ে ক্ষমতা আসছে না, উনি গণভোট আসার পরে গণভোট দিতে যেটা কতদিন করে ইলেকশন করেছে, 4 বছর করে 79 উনি ইলেকশন করছেন, তারা বিভিন্ন গণভোটের প্রেসিডেন্ট হয়েছে এবং এক্সিকিউটিভ অর্ডার দিয়ে উনি এই যে সংবিধানের সমস্ত পরিবর্তন করেছে। প্রফেসর ইউনূসের মধ্যে তো এই লিডারশিপ দেখি না আমি। উনি তো আমাকে কালকেও জিজ্ঞেস করেছে উনি কি করতে পারেন। উনি এখন একটা নেতা হিসাবে জাতিকে ডিরেকশন দেওয়ার জন্য উনি দাঁড়িয়ে বলবে যে তোমরা এগ্রি করতে পারো না, দিস ইজ মাই ফর্মুলা, দিস ইজ মাই ফর্মুলা এন্ড আই এম গোইং টু গিভ ইট টু গণভোট। ইফ পিপল সে ইয়েস, ইয়েস। ম্যাডাম আপনারা তো কন্ট্রিবিউট, আপনারা একটু তো বলেন উনি না, কেন আপনারা একটু ওনার সাথে বলেন না, তাকে ডক্টর ইউনূসকে বিয়ন্ড বক্স বলবেন, বিয়ন্ড বক্স। আমার সব উনি কেন কথা বলবেন, ওনার নিজে অ্যাডভাইসার আছেন না, ওনার কিচেন ক্যাবিনেট আছে। আমি কিছু নোট পাঠিয়েছি ওনাকে থ্রু ওয়ান অফ হিজ ফ্রেন্ডস, আমি নাম বলবো না, খুব ক্লোজ। আমি কতগুলি নোট ওনাকে পাঠিয়েছি এই কথাগুলি বলে যে আপনি এর মধ্যে যে না এই যে পলিটিক্যাল পার্টির খপ্পরে পড়ছে। হ্যাঁ, আপনি প্রেসিডেন্ট দিবলের মতো এইটাই হলো প্রজ্ঞায়ন লিডারশিপ। অনেক সময় আপনার পলিটিক্যাল পার্টি কি বলছে, অমুকে কি বলছে, এটা শুনলে পরে তো লিডারশিপ হয় না। লিডারের চিন্তা করতে হয় দিস ইজ গুড ফর মাই কান্ট্রি এন্ড আই উইল ডু ইট, ইভেন এট দ্য কস্ট অফ মাই ডে। সরোজের কথা মনে আছে, আমি তো কোনো ইউনিভার্সিটি সরোজ একবার এসেছিল আপনার সিএটোর সময়, তো ইউনিভার্সিটির ছেলেরা মানে বামপন্থী এলাকা তারা স্লোগান দিয়েছে সরোজ মুর্দাবাদ,